তৃণমূলের মানুষের যে ইচ্ছার যে প্রতিফলন, সেই প্রতিফলন হিসেবেই বাংলাদেশ একটি রাষ্ট্র হিসেবে রূপ নেবে, এটাও আমার বিশ্বাস। আমরা যদি মানুষকে বাদ দিয়ে রাষ্ট্র গড়ে তুলতে চাই, তাহলে কিন্তু আমরা ব্যর্থ হব। এবং এখানে আজকের যিনি মূল প্রবন্ধ, তিনি এক জায়গায় লিখেছেন যে বিগত প্রায় অর্ধ শতকেও আমরা এই দেশের রাজনীতিকে স্থিতিশীল করতে পারিনি, এদেশের দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তি আনতে পারি। কেন? প্রশ্নটি হচ্ছে কেন? তার উত্তর হচ্ছে, আমি যে কথা একটু আগে বলেছি, যেখানে এই দেশ পরিচালনায়, এদেশের নীতি নির্ধারণে এবং এদেশের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তৃণমূলের প্রতিনিধিত্ব না থাকবে, তাহলে সেই দেশ কখনো সফল হতে পারে না। আমরা গণতন্ত্রের কথা কেন বলি? দেখুন, বাংলাদেশে 18 কোটি মানুষ রয়েছে। 18 কোটি মানুষ তো দেশ পরিচালনা করতে পারে, তাহলে সেটা কে করবে? এটা কি শুধু রাজধানী ঢাকা শহরে উচ্চবিত্ত এক শ্রেণীর লোক রয়েছে তারা করবে? এটা তো হতে পারে না। আমরা বিগত 3টি পার্লামেন্টে কি দেখেছি? সেখানে কি জনগণের প্রতিনিধি ছিলেন? ছিলেন? সেখানে কারা ছিলেন? সেখানে ছিলেন একটি ধনী প্রতিভ শ্রেণী। তারা তাদের অর্থবিত্তের ক্ষমতায় তারা রাষ্ট্র ক্ষমতা দখল করে। এটাই হচ্ছে মূল কারণ, যে কারণে আজকের মূল প্রবন্ধকার যে কথাটি লিখেছেন, এদেশে রাজনীতি স্থিতিশীল হতে পারেনি, অর্থনীতি স্থিতিশীল। এটাই হচ্ছে তার মূল কারণ। আমরা যদি সত্যিকার অর্থে জনগণের যে সার্বভৌমত্ব, তাতে যদি আমরা বিশ্বাস করি, তাহলে কিন্তু এই দেশ পরিচালনার দায়িত্ব জনগণের হাতে ছেড়ে দিতে হবে। এবং জনগণ সেটা কিভাবে বাস্তবায়িত করবে? তাদের 300 প্রতিনিধির মাধ্যমে, যারা পার্লামেন্টে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তারা বাংলাদেশের 18 কোটি মানুষের। এটা এমন একটি ব্যবস্থা যেটাকে আমরা বলি গণতন্ত্র। অনেকে সমালোচনা করেন, গণতন্ত্রের অনেক খারাপ দিক রয়েছে, অনেক ভুল ত্রুটি রয়েছে। হতে পারে, আমি এই কথাটি অস্বীকার করব না, কিন্তু তার পাশাপাশি আরেকটি কথা রয়েছে, বিলাতে ইংরেজিতে যেটা বলা হয় যে ডেমোক্রেসি ইজ ব্যাড বাট অল আদার সিস্টেমস আর ওয়ার্স। অর্থাৎ ডেমোক্রেসি খারাপ হতে পারে, কিন্তু পৃথিবীতে অন্য ব্যবস্থা, রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর এখানে আছেন, তিনি আমাকে ভালো বলতে পারবেন, অন্য যে ব্যবস্থাগুলো রয়েছে রাষ্ট্র পরিচালনার, সেই ব্যবস্থাগুলো কিন্তু গণতন্ত্রের চেয়ে আরো খারাপ। গণতন্ত্র যে একেবারে পারফেক্ট সেটা কেউ দাবি করে না, কিন্তু আমরা গণতন্ত্রের মাধ্যমে যতদূর সম্ভব জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করার চেষ্টা করি। এটাই হচ্ছে আজকের যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জের। আপনারা জানেন, বিস্তৃত শুনেছেন, বিগত 2024-এর যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, তার কথা শুনেছেন। এখানে আমি একটি বিষয় নিয়ে সংক্ষেপে আলাপ করতে চাই। এখানে মূল প্রবন্ধে লেখা আছে 36শে জুলাইয়ের অভ্যুত্থান, গণ অভ্যুত্থান। আমি প্রবন্ধকারের সঙ্গে জিজ্ঞেস করেছিলাম যে এটা 36শে জুলাই কেন 5ই অগস্ট? আমি জানি না এই প্রশ্নটি এ পর্যন্ত প্রায় বিগত 6 মাস হয়ে গেছে, এই প্রশ্নটি কেউ তুললেননি, কিন্তু আমি এই প্রশ্নটি আজকের এই সেমিনারে তুলতে চাই যে কেন আমরা 5ই অগস্টের গণ অভ্যুত্থান না বলে 36শে জুলাইয়ের গণ অভ্যুত্থান কেন বলছি? এর পেছনে কোন সাইকোলজি কাজ করেছে সেটা উন্মোচন। আবেগের কারণে আমরা 36শে জুলাই বলেছি, এটা আমি বিশ্বাস করি। এর পেছনে কোন রাজনৈতিক কোন বিশ্লেষণ রয়েছে, আমি সেটা, এবং আমি এটাও বিশ্বাস করি যে কোনো কারণে তারা অগাস্ট নামটি উচ্চারণ করতে চায়নি, সেই কারণে তারা এটাকে 36শে জুলাই বলতে
অগাস্টের নাম এবং সে কারণটি কি আমি তার ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নাই, আশা করি আপনারা সবাই। আজকে আজকে যারা স্বৈর শাসনকে অপসারণ করে গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে ছাত্র জনতা, তারা যে ত্যাগ স্বীকার করেছে তার তুলনা শুধু বাংলাদেশে নয়, বিশ্বের ইতিহাসে বিরল। এবং আমরা সবাই এক বাক্যে এটা বলেছি। তৎপরবর্তীতে যে ঘটনা প্রবাহ বিগত কয়েক সপ্তাহে যা ঘটেছে, আমরা সেটাকে রাজনৈতিক বিশ্লেষণে বোঝার চেষ্টা করি, সেখানেও আবেগের প্রশ্ন দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা হয়েছে এবং আমরা সবাই সেই কথাগুলো স্বীকার করে নিয়েছি। আমরা জানি যে বিগত 17 বছরের মানুষের মনে ফুসে ওঠা যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ বিভিন্ন ভাবে ঘটেছে। এই কথাগুলো সত্য, এগুলো স্বীকার করে নিতে হবে। কিন্তু এই সত্যের পাশাপাশি আরো কিছু সত্য রয়েছে, যারা আজকে দেশ পরিচালনা করছে, আমরা যারা এই দেশে রাজনীতি করি বলে আমরা দাবি করি, এবং এই দেশে সিভিল সোসাইটি যারা রয়েছেন, যারা ইন্টেলেকচুয়ালস যারা রয়েছেন, শিক্ষকবৃন্দ যারা রয়েছেন, যারা দেশ নিয়ে চিন্তা করেন, তাদেরও কিন্তু কিছু মাইন্ড সার্চিং ইংরেজিতে বলে, তাদের হৃদয়কে আঁচড়ে দেখতে হবে, সত্য কি সেটাকে প্রকাশ। এবং আমরা যখন নির্মোহভাবে সেই কাজটি করতে পারবো, আমি বিশ্বাস করি বাংলাদেশের যে মূল যে সমস্যা, বাংলাদেশের গভর্নেন্সের যে সমস্যা, বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের যে সমস্যা, বাংলাদেশের সুশাসনের যে সমস্যা, সেই সমস্যাগুলো আমরা সঠিকভাবে দূর করতে পারব। আমি ছোট্ট একটি উদাহরণ দিই। আমরা তো অনেক সংস্কারের কথা বলছি না, প্রায় 10টি 15টি 20টি সংস্কার কমিশন হয়েছে, সেগুলোকে আবার সুসংহত করে 5টিতে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে আবার সবগুলোকে সুসংহত করে একটি সংস্কার কমিশন করা হয়েছে, যেটা বলা হয়েছে যে সবার মাঝে আমরা একটি ঐক্যমত প্রতিষ্ঠা করতে চাই। সেই কমিশন হয়েছে। আমরা সব সংস্কার, পৃথিবীর যত সব সংস্কার রয়েছে, সব সংস্কার কিন্তু আমরা করতে পারবো, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্নটি সেখানে নয়। সংস্কার কিন্তু এমন একটি জিনিস যেটা আমি করে ফেললাম আর সবকিছু সুন্দর হয়ে গেল, সংস্কার বলতে কিন্তু সেটা বোঝায় না। কারণ সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আমি যে বিষয়টি আজকে সংস্কার করব, আগামীকাল কিন্তু সেটার আবার সংস্কার প্রয়োজন আছে। কাজে আমি সংস্কার করব, তারপরে আমি অন্য কিছু করব, তারপরে আবার আমি অন্য কিছু করব, এটার কোনো যুক্তিসঙ্গত কথা না। সংস্কার চলবে, মানুষের জীবন যে ধারা, সেই জীবন ধারাও প্রবাহিত হবে, দেশ পরিচালনা সেটাও চলতে থাকবে। আমাদের বিভিন্ন কর্মকাণ্ড, সেটাকে কিন্তু আমি থামিয়ে রেখে বলতে পারবো না যে আমি সংস্কার করে তারপরে এই কাজ। এবং এটা বুঝতে হবে, আমরা যারা সংস্কারের সঙ্গে জড়িত রয়েছি, যাদের আমাদেরকে অনেককে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই কাজগুলো আমরা করেছি, কিন্তু পাশাপাশি আমরা একথা বলেছি যে সংস্কার চলবে এবং একটি দেশ যে পরিচালনার যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডগুলিও চলবে। কারণ আজকে যে প্রশ্নটি মানুষের মনে, সেটি হচ্ছে নির্বাচন। আমরা যতই কথা বলি না কেন, যারা আজকে, যাদের বয়স ধরুন 35 বছর, অর্থাৎ আজকে থেকে 17 বছর আগে যাদের বয়স ছিল 18 বছর, তারা তো আজ পর্যন্ত জীবনে কোনো সত্যিকার ভোট দিতে পারেনি। তাহলে তারা কি আজকে 35 বছর বয়সে এসেও কি তারা ভোট দিতে পারবে না? তাদেরকে বিলম্বিত করা হবে ভোটদান? এটা কোন? মানুষ এই আন্দোলন কেন করেছে, যে ব্যাখ্যা করা প্রয়োজন। এই বিশ্লেষণ ধর্মী যে পেপারটি আমরা পড়েছি, সেখানে কিছু কিছু ইঙ্গিত রয়েছে। আমরা বিগত 15 বছর ধরে আমরা আন্দোলন করে গিয়েছি।
বিএনপি তথা গণতন্ত্রকামী আরো প্রায় ৪৫টি দল আমরা একসঙ্গে রাজপথে থেকেছি। আপনাদের মনে আছে বিএনপির নেতা কর্মী সর্বোচ্চ পর্যায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে তৃণমূলের গ্রামের বিএনপির একদম নিম্নতম পর্যায়ের তৃণমূল পর্যায়ের কর্মী পর্যন্ত তাদের বিরুদ্ধে কিভাবে এই সরকার তার প্রশাসনিক মেশিনারি পুলিশ বাহিনীকে ব্যবহার করে তারা কিভাবে জুলুম অত্যাচার নির্যাতন করেছে। ১ লক্ষেরও বেশি মামলা দেওয়া হয়েছে। সেসব মামলায় রাজনৈতিক বিরোধী দল হিসাবে আমাদের ৫০ লক্ষ নেতা কর্মীকে আসামি করা, এক একজন নেতা কর্মীর বিরুদ্ধে ২০০, ৩০০, ৪০০ ভুয়া গায়েবী মামলা দেওয়া হয়েছে। তৎকালীন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার এসে বিএনপির নেতা কর্মীদের উপর আক্রমণ করেছে, থানায় গিয়ে মামলা করেছে যে যার উপরে আক্রমণ করা হয়েছে সে নাকি আওয়ামী লীগের কর্মীর উপরে। এটাই ছিল মামলার কথাগুলো স্পষ্ট করে বলা দরকার। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে আজকে আমরা এই দেশের ১৮ কোটি মানুষ আমরা পরিত্রাণ চাই, এবং পরিত্রাণের উপায় কিন্তু একটি মাত্র পরিত্রাণের, সেটি হচ্ছে কি? সেটি হচ্ছে আমাদের স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণ করতে হবে। এবং আমরা যখন স্বৈরতন্ত্র থেকে সত্যিকার অর্থে গণতন্ত্র উত্তরণ করব, তখন কিন্তু এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো কিন্তু এমন একটা সিস্টেমের ভেতরে আমরা যাব, তখন কিন্তু এই সমস্যাগুলো স্বয়ংক্রিয়ভাবে এই সমস্যাগুলো আমি এটা বিশ্বাস করি। আমি এটা বিশ্বাস করি এই কারণে যে আমি গণতন্ত্রে বিশ্বাস করি এই কারণে যে আমি জনগণের যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্ব সে কারণেই বলছিলাম যে ছাত্র জনতার যে অবদান, সেই অবদান এটাকে তো বৃথা যেতে দেওয়া যাবে। আজকে যে অন্তর্বর্তীকালীন যে সরকার, তাকে তো বাংলাদেশের মানুষই স্বাগত জানিয়ে এখানে এই দায়িত্ব দিয়েছে। আজকে সেই সরকারকে উপলব্ধি করতে হবে, শব্দ বলেছেন আবেগ, কোন মহা আবেগের ফলশ্রুতিতে আজকে এখানে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আনা হয়েছে, সেটা শুধু আমাদের আবেগে বললে হবে না, যাদেরকে আনা হয়েছে তাদের সেই আবেগ থাকতে হবে, তাদেরকে উপলব্ধি, কি গুরু দায়িত্ব আজকে তাদের উপরে অর্পণ করা হয়েছে। কত বড় আস্থা বাংলাদেশের ১৮ কোটি মানুষ, ১৮ জন মানুষ, তাদেরকে এবং তাদেরকে উপলব্ধি করে আমি যেটা বিশ্বাস করি, তাদেরকে ডেলিভারি, তাদেরকে একটি জিনিস তাদের প্রথম দিন বা প্রথম ১ সপ্তাহের ভিতরে বাংলাদেশের ১৮ কোটি মানুষকে বুঝিয়ে দেওয়া উচিত ছিল যে তোমরা যেমন আমাদের দায়িত্ব দিয়েছো, আমরা সেই দায়িত্ব সাহসিকতার সঙ্গে, and we mean business। আমি দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের ১৮ কোটি মানুষের কাছে আজ ৬ মাস পার হয়ে গেছে, এই মেসেজ তারা আজ পর্যন্ত বাংলাদেশের ১৮ কোটি মানুষের কাছে। তবে আমি এটা বিশ্বাস করি, সময় কোনো শেষ হয়ে যায় সরকার, আমি এখনো বিশ্বাস করি সরকারকে সেই চ্যালেঞ্জটা করবে। চ্যালেঞ্জটা কিন্তু খুব মারাত্মক কিছু চ্যালেঞ্জ, খুব ছোট ছোট চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জের মুখে এই যে ১৮ জন বা ২০ জন মানুষ যারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন এই দেশকে একটি সঠিক পথে নিয়ে আসবেন, তারা সেটা মুখে বলছেন, টেলিভিশনে বলছেন, বক্তব্য বিবৃতিতে বলছেন, এই চ্যালেঞ্জটি কিন্তু ইটস নট ক্যাজুয়ালি নিলে হবে। আমি ঘুরবো ফিরবো ফ্ল্যাগ ঘুরাবো তাতে করে কিন্তু এই চ্যালেঞ্জটি সিরিয়াসলি নিতে হবে। এবং সরকার কিন্তু বাংলাদেশের ১৮ কোটি মানুষ সবাইকে খুশি রেখে সব কিছু করতে পারে। আমি রাজনৈতিক দল হিসেবে কিন্তু আমার দায়িত্ব, আমার দলের যদি ৫ কোটি বা ১০ কোটি সদস্য থাকে, আমার কাজ হচ্ছে রাজনীতিক হিসেবে সবাইকে খুশি। দেখুন, একজন ডাক্তার কাজ অত্যন্ত সহজ, সে ডাক্তারি করে। একজন ইঞ্জিনিয়ারের কাজ খুব সহজ, তিনি ইঞ্জিনিয়ারিং করেন। একজন শিক্ষক, আমি নিজেও একজন শিক্ষক হিসাবে নিজেকে বিবেচনা করি, একজন শিক্ষকের কাজ সহজ, আমি শিক্ষকতা করি। একজন ইন্টেলেকচুয়াল
তার কাজ সহজ, তিনি নিভৃতে বসে তিনি বই লেখেন বা পড়াশোনা করেন। কিন্তু দেখুন একজন রাজনৈতিকের কাজ কত কঠিন, তাকে কিন্তু সকল পরস্পর বিরোধী, একজন অর্থনীতিবিদের কাজ খুব সহজ, অর্থনৈতিক থিওরি দিয়ে কাজ করে, ডিমান্ড এন্ড সাপ্লাই নিয়ে কাজ করে। এখন যদি একজন রাজনীতিক বলে যে আমি ডিমান্ড এন্ড সাপ্লাই দিয়ে বাংলাদেশের অর্থনীতির সমস্যা সব সমাধান করে, এটা কিন্তু রাজনীতি কিন্তু সেভাবে করে। সেই ডিমান্ড সাপ্লাইয়ের সঙ্গে মানুষের ওই যে একটু আগে বলা হয়েছে আবেগ, সেই আবেগের সঙ্গে সংমিশ্রণ ঘটিয়ে কিন্তু অর্থনীতির সমস্যা রাজনীতিকের সমাধান। কাজে সেই কারণে রাজনীতিকের কাজটি কিন্তু অনেক কঠিন। এবং সে কারণেই যখন এই অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার দায়িত্ব নিয়েছে, সেই মুহূর্ত থেকে কিন্তু তাদের যে রোল বা ভূমিকা সেটা কিন্তু পরিবর্তিত হয়ে গেছে। আমি বিশ্বাস করি না 5ই অগাস্ট, আমি এটা বিশ্বাস করি না, রাখেন আপনি, রাখেন কথা বলেন না। আমি এটা বিশ্বাস করি না যে এই অন্তর্বর্তীকালীন সরকার যেদিন তাদের দায়িত্ব গ্রহণ করেছে তার আগের মুহূর্তের যে আবেগ, সেই আবেগ আর দায়িত্ব গ্রহণ করার পরে এই সরকারের যে আবেগ, সেই দুটি কখনো এক হতে পারে। যারা দায়িত্ব গ্রহণ করেছে তখন তাদের আবেগ হচ্ছে সেই দায়িত্ব পালন করা, উপভোগ করা নয়। সেই দায়িত্ব উপভোগ করা নয়, সেই দায়িত্ব পালন করা। এবং দায়িত্ব পালন করতে গেলে কিন্তু অনেক কঠিন কাজ করতে হয়। এখন আমি যেমন বলেছি যে আমি একজন রাজনীতিক হিসাবে শুধু আমি যদি ব্যবসায়িক যে সম্প্রদায় তাকে যদি আমি সন্তুষ্ট রাখি, তার ট্যাক্স আমি সব কমিয়ে দিলাম, আর যে দরিদ্র গ্রামের কৃষক তাকে আমি সন্তুষ্ট রাখতে পারলাম না, তার ট্যাক্স বাড়িয়ে দিলাম, কারণ আমার তো টাকা লাগবে, আমি একজনের ট্যাক্স কমিয়ে দিলে আরেকজনের ট্যাক্স তো বাড়াতে হবে। আমি যদি এভাবে কাজ করি তাহলে কিন্তু একজন রাজনীতিক ব্যর্থ। ঠিক একইভাবে আজকে সরকারের যারা যারা প্রতিনিধিত্ব করছেন তারা যখন সরকারে যাবার আগে কাজ করেছেন যে পদ্ধতি, সরকারে যাবার পরে আজকে তাদের ভিন্ন পদ্ধতি। তাদের সময়ে কঠোর হতে হবে, সময়ে তাদের মমতাময়ী হতে হবে, দুটোই। সরকারে যাবার আগে কিন্তু এই ভূমিকা তাদের ছিল না, এটা তাদের বুঝতে হবে তাদের কাজটি কি, দায়িত্ব। বাংলাদেশের মানুষ তাদের যে ম্যান্ডেট দিয়েছে সেই ম্যান্ডেটটি তাদের পরিপূর্ণ করার জন্য, ফুলফিল করার জন্য তাদের যেখানে শক্ত হবার প্রয়োজন সেখানে শক্ত হতে হবে, যেখানে নরম হবার প্রয়োজন সেখানে নরম। এবং পাশাপাশি আমি এই কথাটিও আজকে স্পষ্ট করে চাই, তারা কিন্তু কোনো পক্ষপাতিত্ব করতে পারবে না। যে মুহূর্তে তারা পক্ষপাতিত্বে চলে যাবে তখনই কিন্তু তাদের কার্যপদ্ধতি ব্যর্থ। এটা সত্য, আমরা মানি, আমরা শুনেছি ছাত্ররা নাকি এই সরকারকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। আমি জানি না, আমরা যেটা বললাম যে আমরা শুনেছি, আমরা জানি না যে সারা দেশের বাংলাদেশের মানুষ কি তাদের দায়িত্ব দেয়নি। এই সরকার 18 কোটি মানুষ কি তাদের দায়িত্ব দেয়নি। যে ছাত্র জনতা ফুঁসে উঠেছিল জুলাই অগাস্টে, তারা কি শুধু একটি নির্দিষ্ট শ্রেণীর প্রতিনিধিত্ব করে? আমি একটা কঠিন প্রশ্ন করছি, তারা কি একটি নির্দিষ্ট শ্রেণীর প্রতিনিধিত্ব করে? সেই আন্দোলনে তো বাংলাদেশের প্রতিটি মানুষ, একটু আগে বোধহয় আপনারা একটু বলেছেন, একটা স্কুলের শিক্ষক এখানে ছবি দেখিয়ে বলেছেন, পিতা বলেছেন সেই শিশুটি যখন রাজপথে গিয়েছে তাকে থামিয়ে রাখা যায়নি, তার তার মা কিন্তু তার পিছনে পিছনে ছুটেছিল। সেখানে আমরা দেখেছি, আমরা আবু সাইদকে দেখেছি, সে বুক দিয়ে বলেছিল আমাকে গুলি করো, মারো, কিন্তু আমি আমার প্রত্যয় থেকে আমি সরব। তাই না? যে ছেলেটি ফ্লাস্কে পানি নিয়ে সেই আন্দোলনকারী শিশুদের পানি খাওয়াচ্ছিল, সে জীবন দিয়েছে, তার কথাটি কিন্তু ভুলে গেলে চলবে। কাজেই সবকিছুর সমন্বয় করে কিন্তু আজকে এই সরকারকে তাদের দায়িত্ব পালন।
এটা বুঝতে হবে। এখন বুঝতে হবে কোন দায়িত্ব পালন করতে গিয়ে যদি ছাত্র সমাজ অসন্তুষ্ট হয়, সেই দায়িত্ব থেকেও কিন্তু এই সরকার অপসৃত হচ্ছে। কোন দায়িত্ব পালন করতে গিয়ে যদি বিএনপি অসন্তুষ্ট হয় এবং সেই দায়িত্ব যদি সঠিক হয়, তাহলেও কিন্তু তারা সেই দায়িত্ব, আমি নিজেকেও সেই দায়িত্ববোধ থেকে বাদ দিচ্ছি। কোন দায়িত্ব পালন করতে গিয়ে যদি অন্য কোনো গোষ্ঠী, যেমন ব্যবসায়ী গোষ্ঠী বা কোনো প্রফেশনাল গোষ্ঠী অসন্তুষ্ট হয় এবং এই সরকার যদি তাদের নীতিতে তারা সঠিক থাকে, সেখানেও কিন্তু তারা অ্যাকসেপ্ট করে। এখানে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে সন্তুষ্ট করার জন্য কিন্তু এই সরকার কিন্তু বিশাল সার্বিক দায়িত্ব নিয়ে এসেছে। সেই দায়িত্বটি কি, স্বৈরাচার থেকে বাংলাদেশকে গণতন্ত্রে রূপান্তর। এটা কিন্তু ছোটখাটো চ্যালেঞ্জ নয়। আমি আনন্দিত যে তারা সেই চ্যালেঞ্জটি গ্রহণ করেছে, কিন্তু এই চ্যালেঞ্জটি আজকে তাদের শুধু গ্রহণ করলে হবে না, এই দায়িত্বটি তাদের সফলভাবে হবে। এটা শুধু তাদের জন্য নয়, এটা বাংলাদেশের 18 কোটি। আমি সঙ্গে যোগ করি, এই যে আমরা বলছি ছাত্র জনতার বিপ্লব, আমি একটি ছোট্ট প্রশ্ন করতে চাই। আজকে সেই ছাত্র জনতার বিপ্লবের পরে যারা এই ছাত্র জনতার বিপ্লবের যারা প্রতিনিধিত্ব করছে, আপনারা জানেন সরকারের মধ্যে 3 জন আছেন সরকারের অংশ হিসাবে, এছাড়া বিভিন্ন কমিটি রয়েছেন, সমন্বয়ক রয়েছে, নাগরিক কমিটি রয়েছে, আছে না, বৈষম্য বিরোধী কমিটি রয়েছে। আমি একটি ছোট্ট প্রশ্ন করতে চাই, দ্বিতীয় প্রশ্ন, আমি আগে একটি প্রশ্ন করেছি, দ্বিতীয় প্রশ্ন কি, আগে প্রশ্ন করেছিলাম যে কেন কেন আমরা 36শে জুলাই করব, আমি যে দ্বিতীয় প্রশ্নটি এখন করতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনারা বলুন দেখি, এই যে যারা সমন্বয়ক রয়েছে, যারা নাগরিক কমিটি রয়েছে, যারা বৈষম্য বিরোধী কমিটি রয়েছে, 3টি নাম করলাম, এবং যারা সরকারের ভেতরে যারা এই ছাত্র জনতার প্রতিনিধিত্ব করছে, এই 4টি গ্রুপ, আমি সরাসরি প্রশ্ন করতে চাই, আপনারা বলুন যে এই 4টি গ্রুপের মধ্যে কতজন সত্যিকার, কতজন সত্যিকার, তারা কি আসলে আজকে ছাত্র? তারা কি ছাত্রত্ব শেষ করেছে? তারা কি ছাত্র পরবর্তী যারা চাকুরি প্রত্যাশী ছিল না তারা? তাহলে আজকে যে আমরা ছাত্র জনতা বলছি, এটা টেকনিক্যালি যদি কেউ প্রশ্ন করে এটা কত দূর সত্য, সেই প্রশ্নটি তা এক। পাশাপাশি রাজপথে যারা ছিল, ছাত্র জনতা, নাগরিক কমিটি বলুন, কি বলে, আপনারা বৈষম্য বিরোধী গ্রুপ বলুন বা সমন্বয়কারী, যা কিছু বলুন না কেন, সেখানে যারা সাধারণ ছাত্র বলে নিজেদের পরিচয় দিয়েছিল, তারা কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিল না? অবশ্যই ছিল। সেই রাজপথে যারা ছাত্র, সত্যিকার ছাত্র যারা ছিল, তারা তারা কি কোনো রাজনৈতিক দলের বিএনপি সদস্য ছিল না? ছিল। এটা বুঝতে হবে। সত্যটি হচ্ছে এই, সেই দিনের যে পরিপ্রেক্ষিত, সেদিনের পরিপ্রেক্ষিতে তারা কিন্তু বিএনপি বলে নিজেদের পরিচয় দেয়নি, তারা নিজেদের পরিচয় দিয়েছিল সাধারণ। এই সত্যগুলো বুঝতে হবে। আমরা যদি, এই যে প্রবন্ধকারক লিখেছেন তার প্রবন্ধে যদি এই বিষয়গুলি সংযুক্ত হতো, আমি আরো খুশি হতাম। এই সত্যগুলো বুঝতে না পারলে আমরা যে সংকটের ভেতরে আছি এখন, এই সংকট থেকে পারবো না। সঠিক বিশ্লেষণ। আমি একটু ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমি আগেও বলেছি 19শে জুলাই 2024 সাল, আপনাদের মনে আছে কিনা, সেদিন নরসিংদীতে জেল ব্রেক হয়েছিল, জেল ভেঙে সব বের হয়ে এসেছিল। ঠিক ঠিক। আমি 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 সেদিন সরাসরি স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে বক্তব্যরত ছিলাম। আমাকে যখন প্রশ্ন করা হয়েছিল, আমি বলেছিলাম, দেখো, আমি সাধারণ মানুষ, আমাকে ক্ষমা করবে, কিন্তু আমি একটি কথা বলছি, যদি এটা অত্যুক্তি হয় আমাকে ক্ষমা করে দিও। এই আমার নিজের জেলা নরসিংদীর জেল ব্রেক কিন্তু ইট ইজ এ প্রিকারসার, আমি নিজেকে বলেছিলাম, দিস ইজ এ প্রিকারসার অফ দ্য ফ্রেঞ্চ রেভলিউশন। 19শে জুলাইয়ের কথা, এটা কিন্তু 5ই অগাস্টের সত্যের পরিণাম। কাজেই যে ঘটনা প্রবাহ বাংলাদেশ দেখেছে, এটা শুধু বাংলাদেশের ইতিহাসের পাতায় নয়, আমি বিশ্বাস করি এটা বিশ্ব ইতিহাসের পাতায়। এখানে একটি শব্দ আছে, এখানে বলেছেন বর্ষা বিপ্লব নাকি বলেছেন,
হ্যাঁ, বর্ষা বিপ্লব বলেছেন। এবং ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন স্থানে বাংলাদেশের এই বিপ্লবকে কিন্তু দি মনসুন রেভলিউশন বলে অভিহিত। কাজেই এই ঘটনাটিকে কিন্তু হালকা করে দেখার কোনো অবকাশ, বাংলাদেশে যেটা ঘটেছে, যেটা অকল্পনীয়, অবিস্মরণীয়, এবং আমরা সেই কারণে এই ছাত্র জনতার বিপ্লবের যারা সত্যিকার নায়ক, যারা জীবন দিয়েছে, যারা আহত হয়েছে, আমি প্রত্যেকের বিভিন্ন জায়গায় আমি যতদূর পেরেছি আমি নিজে ব্যক্তিগতভাবে গিয়েছি, আমি তাদের সমবেদনা জানানোর চেষ্টা করেছি। আমি বিশ্বাস করি তারা বাংলাদেশের ইতিহাস নতুন করে লিখেছে। বাংলাদেশ যে ভুল পথে যাচ্ছিল সেখান থেকে বাংলাদেশকে গতিপথ পরিবর্তন করে বাংলাদেশকে একটি সঠিক পথে যাবার রাস্তা করে দিয়েছে। এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে সেটাকে বাস্তবায়ন। আমি অনেক কথা বলে ফেলেছি, আমি জানি না এখানে আরো কিছু বলবো কিনা। আমি এইটুকু শুধু বলতে চাই যে আমি কিন্তু এখানে সত্যিকার অর্থে কোনো দ্বন্দ্ব দেখি না। আলোচনায় এসেছে বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকার কথা এসেছে একে অপরের বিরুদ্ধে, কিন্তু আমাদের যদি মূল যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল 1971 সালে, আমরা তখন ছাত্র ছিলাম, যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল, আমরা বিশ্বাস করেছিলাম যে পাকিস্তানের অবকাঠামোর ভিতরে আসলে কোনোদিন গণতন্ত্র হতে পারে। আজকে 53-54 বছর পরে দেখুন পাকিস্তানে কিন্তু এখনো গণতন্ত্র। কিন্তু প্রশ্ন সেখানে নয়, প্রশ্ন হচ্ছে আমরা 53-54 বছরে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পেরেছি কিনা, যে কারণে বাংলাদেশ, সেটি হচ্ছে আজকের গুরুত্ব। এবং এই প্রশ্নটি কিন্তু আজকের যে মূল প্রবন্ধ সেখানেও কিন্তু স্থাপন করা। দ্বিতীয় যে কারণে আমরা স্বাধীনতার যুদ্ধে গিয়েছিলাম সেটা আজকের প্রজন্ম বুঝতে পারবে না, জানতে পারবে না। আমি একটা ছোট্ট গল্প বলবো। পাকিস্তানে একটি বড় একটি বাঁধ সৃষ্টি হয়েছিল, তখন তৈরি করা হয়েছিল। আমাদের যেমন পদ্মা সেতু হয়েছে বিশাল একটি প্রকল্প, তখনকার বিবেচনায় সেটি ছিল এই ধরনের একটি বিশাল প্রকল্প। তার নাম ছিল তারবেলা ড্যাম। জায়গাটির নাম তারবেলা। ড্যাম দেওয়া হয়েছিল নদীর উপরে কৃষিকাজের এবং অন্যান্য কাজের কারণে। তো সেখানে আমরা যখন ছাত্র ছিলাম তখন ওই যে স্লোগান দেয়, তখন একটি স্লোগান ছিল। আমি কথাটি বলছি এই কারণে, ওটা না বললে আপনারা হয়তো সঠিক উপলব্ধি করতে পারবেন না। এই যে মুক্তিযুদ্ধের যে প্রেরণা ছাত্রদের ভেতরে, সবার ভিতরে, তৎকালীন 5 কোটি পূর্ব পাকিস্তানের জনগণের মধ্যে কেন এসেছিল, তখন বলা হতো যে তার বেলা সব আছে, আমার বেলা নেই। অনেক পুরনো একটি কথা আজকে আমার মনে পড়েছে। তার বেলা আসলে তার বেলা ড্যাম, কিন্তু বাংলায় আমরা বলেছি যে তার বেলা সব আছে, আমার বেলা। তার মানে আমরা কি বলেছি, তার বেলা বলতে সিম্বলিক্যালি আমরা মিল করেছি যে তৎকালীন পশ্চিম পাকিস্তানের উন্নয়নের জন্য সব টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই। অথচ সেই বৈদেশিক মুদ্রা অর্জন করতো তখন পূর্ব পাকিস্তান পাট রপ্তানি করে। আজকে যেমন আমরা গার্মেন্ট রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করি, তখনকার দিনে পাট এবং পাটজাত বস্ত্র রপ্তানি করে আমরা। আর আমার বেলা নেই মানে পূর্ব পাকিস্তানের মানুষের জন্য নেই। অর্থাৎ এই কনফ্লিক্টটি ছিল ইকোনমিক কনফ্লিক্ট, এবং সেটাও কিন্তু মুক্তিযুদ্ধে একটি মূল উপাদান ছিল। আজকে প্রশ্ন, আমরা যে এই সরকারের এই এই পেপারের ভেতরে রয়েছে, যিনি বলেছেন যে ক্রনিক ক্যাপিটালিজম এবং স্বজনতোষী পুঁজিবাদ, অর্থাৎ আমি ইংরেজি শব্দ ব্যবহার করে বলি, এই যে অলিগার্কি একটা তৈরি করেছিল এই বিগত আওয়ামী লীগ সরকার, তাদের একটা গোষ্ঠীগত স্বার্থ রক্ষার জন্য তারা রাজনীতি, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, সম্পদ সবকিছু এই একটি ছোট্ট একটি গোষ্ঠী, যেটাকে ইংরেজিতে অলিগার্কি বলা হয়, সেই পলিটিক্যাল সায়েন্সের ভাষায়, সেই অলিগার্কি তারা সৃষ্টি করেছিল। এবং অলিগার্কি সৃষ্টি করে এখনো আবার একটি পুরোনো কথায় যেতে হবে। আমরা তখন পাকিস্তানের 22টি পরিবারের কথা বলতাম, যে 22টি পরিবার পাকিস্তানের সমস্ত সম্পদ লুণ্ঠন করে নিয়েছে।
এখন আওয়ামী লীগ সরকার স্বাধীনতার পরে এমন অলিগার্কি সৃষ্টি করলো, 22টি পরিবারের পরিবর্তে 220টি পরিবার সমস্ত কিছু বাংলাদেশের দখল করে নিয়ে। তাহলে কি আমরা এই জন্যই স্বাধীনতা চেয়েছিলাম? এই জন্য তো আমরা বাংলাদেশের কোটি কোটি মানুষ স্বাধীনতা চাই না। কাজে আজকে এই কঠিন সত্যগুলো আমাদের শুধু উপলব্ধি করতে হবে না, এই কঠিন সত্যগুলো উপলব্ধি করতে হবে আজকের অন্তর্বর্তীকালীন সরকারকে, যাদের আমরা সেই সমস্যার সমাধানের দায়িত্ব দিই। এবং আমি এটা বিশ্বাস করি যে জনগণের প্রতি যদি আমাদের আস্থা থাকে, আমরা যদি সত্যিকার অর্থে গণতন্ত্রে বিশ্বাস করি, তাহলে এই সমস্যার সমাধানের একটি মাত্র উপায়, সেটি হচ্ছে এই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা। এবং যত দ্রুত আমরা এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো ততই মঙ্গল। সংস্কারের কথা বলেন, 20টি না কতটি সংস্কার কমিশন করা হয়েছে, কিচ্ছু মনে করবেন না। বাংলাদেশের মানুষের নিজেদের সংস্কার না করা পর্যন্ত কোন সংস্কার কমিশনে করা ভুল আমরা করেছি বিভিন্ন সময়, আমরা এই দেশকে লুণ্ঠন করেছি। আমার সংস্কার করতে হবে, এখন সেটা বিচারিক প্রক্রিয়ায় করুন, অথবা সেখানে কাউন্সিলিং এর মাধ্যমে, আজকাল তো কাউন্সিলিং শব্দ খুব ব্যবহার হয়, কাউন্সিলিং এর মাধ্যমে করুন, বা বা অন্য অন্য কোনো প্রক্রিয়ায় করুন। আমি মনে করি সেই বিষয়গুলো এখন চিন্তা করা উচিত, যে 15-17 বছরে বাংলাদেশের মানুষের চরিত্র ধ্বংস করে দিয়ে গেছে এইসব। সেই চরিত্র আমাদের সঠিক করতে হবে। বক্তা বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার উল্লেখ করেছেন, আমি দ্বিরুক্তি করতে চাই না, টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছুর প্রতি কোনো লোভ ছিল না একটি মানুষ। ঠিক। আজকে কেন আমরা সেই আদর্শে ফিরে আসতে পারি না? একজন মানুষের কত অর্থের প্রয়োজন হয়, যারা আজকে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে নিয়ে গিয়েছিল, তারা সেই অর্থ আজকে কোথায় ভোগ করতে পারছে? না, পারে না। তাহলে কি লাভ? সমস্যাটি হয়েছে কি, যে ক্ষমতা হয়ে গিয়েছে, পাওয়ার হ্যাজ বিকাম দ্য ডিপোজিটরি অফ রিসোর্সেস, অর্থাৎ ক্ষমতা হয়ে গেছে অর্থবিত্ত বৈভবের উৎস। কাজে আমরা পাগল হয়ে ক্ষমতার দিকে দাঁড়াতে, সেটা হচ্ছে মূল সমস্যা। এই রিফর্ম যতক্ষণ না করতে পারি, ততক্ষণ কোন রিফর্ম কমিশনে কোনো কাজ হবে বলে আমি ঠিক। আজকে